আসসালামু আলাইকুম। উইমেন এক্সপ্রেসের নিয়মিত লাইভ এ মাসের বইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শারমিন ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যেটা করি, আমাদের একটা রুটিন ওয়ার্ক, এটা এক ধরনের। গ্রুপে যারা আছেন তারা কেউ কেউ এক মাসে পড়া কি কি বই পড়েছেন সেটা নিয়ে একটু পোস্ট দেন। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো সবার আগে আমরা একটু দেখে আসি যে এবার কে কে আমাদের সাথে তাদের পড়া বইগুলো শেয়ার করেছেন। আমাদের সাথে তার পড়া বই শেয়ার করেছেন সেলিনা ফেরদৌস শেলি। আপা পড়েছেন সিরাত ইবনে হিশাম, আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম মুআফিরি রহমতুল্লাহি আলাইহি। ২ বড় মানুষের গল্প শরীফ আব্দুল গফরান। ৩ ইসলামী সংগঠনে আনুগত্য পরামর্শ ইহতিসাব ইমাম দেলোয়ার হোসাইন। খুবই সুন্দর ৩টা বই। এরপরে আপু একটু চেষ্টা করেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ পোস্ট দেওয়ার জন্য। এরপরে একটু চেষ্টা করেন প্রত্যেকটা নিয়ে ১-২ লাইন বলার জন্য। যদিও এ মাসে আমিও সেই সময়টা করতে পারিনি, খুবই তাড়াহুড়ো করে পোস্ট দিয়েছি। আর আরেকজন লিখেছেন মাহসিনা মুমতাজ, ফ্রন্টলাইন, লতিফুল ইসলাম শিবলি, দ্য ভেজিটেরিয়ান, হ্যানকাং এবং ইসলাম ও জ্ঞান, প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান, ত্রৈমাসিক মেহুয়ার। আরো চমৎকার ৪টা বই। তো প্লিজ একটু চেষ্টা করবেন এরপর থেকে যেন এই বইগুলোর ব্যাপারে আরেকটু বলতে পারেন, অথবা এই পোস্টটা এডিট করেও যখন সময় পান যোগ করে দিতে পারেন। আর আমার পড়া বইগুলো সবচেয়ে শেষে বলি। একটা হচ্ছে সন্তান স্বপ্নের পরিচর্যা, মির্জা ইওয়ার বেগ। আর বাকি একটা ইতিহাসের বই আর একটা ফিকশন, সোয়া ২ ফুট, রুমানা বৈশাখীর, এটা ফিকশন। এবং আমি সুভাষ বলছি, শৈলেশ দের, এটা ইতিহাসের। এটা বিরাট বড় একটা বই, আমি প্রায় ৫ মাস ধরে পড়েই যাচ্ছি, এটা শেষ হচ্ছে না। মনে হয় ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তো সন্তান স্বপ্নের পরিচর্যা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে মির্জা ইওয়ার বেগের সাথে একটা ওয়ার্কশপ করেছিলাম ২ দিনের, ৯ ঘন্টা ১৮ ঘন্টা। এটা অফলাইন ছিল, ঢাকায় হয়েছিল। তো ওনার পার্সোনালিটিটা খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকটা সমস্যাকে উনি যেভাবে দেখছিলেন, জীবনকে উনি যেভাবে দেখছিলেন, এটা আমার কাছে খুব আকর্ষণীয় ছিল। তো এই বইটা তখনই কেনা। যদিও আমি ইংলিশটা তখন কেনা আগেই কিনেছিলাম, এরপর পড়তে পারিনি। তো রিসেন্টলি বাংলাটা হাতে পেলাম একটা প্রতিযোগিতার জেতার কারণে। তো এখনো শেষ হয় নাই। খুবই সুন্দর একটা বই। এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা করে লেখার ইচ্ছা রাখি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। ওকে। তো আপা, আমরা আজকে যে বিষয়টাতে ডক্টর শারমিন ইসলামকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে, আমরা জানি যে ৯ ডিসেম্বর ছিল উপমহাদেশের একজন অন্যতম মুসলিম ব্যক্তিত্ব বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুবার্ষিকী। তো এটা নিয়ে একটু কথা বলার জন্য আমরা শারমিন আপাকে আমন্ত্রণ জানিয়েছি। আপা যদি আমাদেরকে একটু বলেন যে বেগম রোকেয়াকে কেন বাংলাদেশের নারীদের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম সবাইকে। আর প্রথমে আমি উইমেন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে এমন একজন মহিয়সী নারী যাকে নিয়ে এখনো কথা বলা যায়, যাকে নিয়ে কথা বলে শেষ করা যায় না, যাকে নিয়ে আসলে অনেক পড়াশোনা করা উচিত, যার সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য আসলে ব্যাপক পড়াশোনা করা উচিত। তা না হলে আমরা এই মহিয়সী নারীকে সঠিকভাবে বিচার করতে পারবো না। বর্তমান সময়ের এই অবস্থায় আমরা যারা সচেতন নারী বলি, পুরুষ বলি, সবারই আসলে এই মহিয়সী নারীকে নিয়ে ভালো করে পড়া উচিত। এবং তার যে সময়টাতে তিনি এসেছিলেন, আম যে সময়টাতে তার বেড়ে ওঠা, সেই সময়টা সম্পর্কেও আমাদের একটু ধারণা রাখা উচিত। তা না হলে তাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো না। অ্যাকচুয়ালি তার জন্ম হয়েছিল ১৮৮০ সালে এবং সেই সময়ের অবস্থাটা খুবই খারাপ ছিল। সামাজিক অবস্থাটা, বিশেষ করে মেয়েরা ছিল খুবই আ নিগৃহীত, শোষিত এবং যেকোনো খারাপ অবস্থাতেই, সামাজিক বা অর্থনৈতিক যেকোনো খারাপ অবস্থাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা, নারীরা। আমরা যদি ইতিহাস পড়ি আমরা দেখব যে এটাই ঘটেছে সবসময়ই।
তো সময়টা এরকম ছিল যেটা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বাঙালি মুসলিম সমাজ একটা খুব খারাপ অবস্থা পার করছিল। আর্থসামাজিকভাবেও খুবই বিপর্যস্ত ছিল। আম আর যেটা হয়েছিল যে মুসলিম সমাজ ইসলামের যে সঠিক শিক্ষা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আর সঠিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে তখন সমাজে নানা রকমের কুসংস্কার ছিল। এতই কুসংস্কার ছিল যে আমি একটা ঘটনা একটু বলি তার লেখা থেকে, তার একটা রচনা থেকে, যেখানে রোকেয়াই বলছেন, শিয়ালদাহ স্টেশনের প্ল্যাটফর্মে ভরা সন্ধ্যার সময় এক ভদ্রলোক ট্রেনের অপেক্ষায় পায়চারি করিতেছিলেন। কিছু দূরে আরেকজন ভদ্রলোক দাঁড়াইয়া ছিলেন। তাহার পার্শ্বে বিছানা ছিল। পূর্বোক্ত ভদ্রলোক কিঞ্চিৎ ক্লান্তি বোধ করায় উক্ত গাদার উপর বসিতে গেলেন। আর তিনি বসিবা মাত্র বিছানা নড়িয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ সভয়ে লাফাইয়া উঠিলেন। এমন সময় সেই দণ্ডায়মান ভদ্রলোক দৌড়াইয়া আসিয়া সক্রোধে বলিলেন, মশাই করেন কি? আপনি স্ত্রীলোকদের মাথার উপর বসিতে গেলেন কেন? বেচারা হতভম্ব হইয়া বলিলেন, মাপ করবেন মশাই, সন্ধ্যায় আঁধারে ভালো মতো দেখিতে পাই নাই, তাই বিছানার গাদা মনে করিয়া বসিয়াছিলাম। বিছানা নড়িয়া উঠায় আমি ভয় পাইয়াছিলাম যে এ কি ব্যাপার। তো প্রিয় উপস্থিতি, এই যে ঘটনাটা যেটা রোকেয়ার ইয়া দিয়ে বললাম, আমি রেফারেন্সে বললাম, এইটা একটা সত্যি ঘটনা যেটা তিনি তার একটা রচনায় এইভাবে তুলে ধরেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়েকে পর্দার দোহাই দিয়ে কিভাবে নাস্তানাবুদ করা হয়েছে। অর্থাৎ পর্দাকে এমনই ভাবে ব্যবহার করা হয়েছিল যে পর্দার যে সঠিক যে প্রয়োগটা সেটা এখানে নাই। একেবারে তারা একটা মেয়ে মানে তাকে কেউ দেখবে না এমনই পর্দায় সে আবৃত থাকবে যেটা আসলে পর্দার সঠিক ব্যাখ্যা না। হ্যাঁ, এভাবে তাকে নাস্তানাবুদ করা হয়েছিল। আর শুধু পর্দাই না, মেয়েদের সব ধরনের অধিকার থেকে যেটা ব্যক্তিগত বলি, সামাজিক বলি, অর্থনৈতিক বলি, ধর্মীয় বলি, সকল অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ঠিক এরকম একটা সময়ে এই বাংলার কিংবদন্তি নারী বলি আমরা যাকে, সেই মহান নারী বেগম রোকেয়ার জন্ম হয়েছিল। এবং তাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, লিখেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। যেমন কিছু বুদ্ধিজীবী আছে তাকে বলেছেন যে তিনি একেবারে খুবই কঠিন একজন নারীবাদী ছিলেন, তিনি পুরুষ বিদ্বেষী ছিলেন, তিনি পাশ্চাত্যবাদী ছিলেন, এবং আরো কেউ কেউ আবার আরো অগ্রসর হয়ে বলেছেন যে তিনি একটা ইসলাম বিদ্বেষী নারী ছিলেন। আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে আমরা বলবো যে তারা ইসলামের কথা বলেন, কিন্তু ইসলামের যে সঠিক জ্ঞান সেটা থেকে তারা অনেকটাই দূরে, তারা আবার বেগম রোকেয়ার বিরোধিতা করেছেন। তো আমরা দেখি আসলে দুটো দৃষ্টিভঙ্গিই এক ধরনের একপেশে দৃষ্টিভঙ্গি। তাকে যদি নিরপেক্ষভাবে আমরা পড়ি, বিচার করি, তাহলে আমরা দেখব যে আসলে সত্যি তিনি একজন অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। আর যা কিছুই তিনি করেছেন, তিনি কিন্তু একজন মুসলিম হিসেবে ইসলামের বাইরে গিয়ে করেননি। ইসলামের সীমারেখার মধ্যে থেকে, ইসলামের যে শিক্ষা এটার মধ্যে থেকেই কিন্তু তিনি সমাজকে সংস্কার করতে চেয়েছেন। আর বিশেষ করে যেটা চেয়েছেন সেটা হচ্ছে মুসলিম নারীদেরকে তিনি উঠিয়ে আনতে চেয়েছেন। তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেটা তাকে খুব নাড়া দিয়েছিল। তাদের অধিকার তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাদেরকে ধর্মীয় যে সমস্ত অধিকার আছে সকল অধিকার তাদেরকে দেয়ার পক্ষে কথা বলেছেন। এবং তিনি অনেক আত্মপ্রত্যয়শীল, বিচক্ষণ একজন নারী ছিলেন। হ্যাঁ, এবং আমরা দেখি যে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটা কলকাতাতে প্রথম মুসলিম বালিকা বিদ্যালয়। আর এমনই একটা স্কুল যেখানে খুবই ভারসাম্যপূর্ণ জ্ঞান দেয়া হতো। সেখানে ইংরেজি শিক্ষা দেয়া হতো, অন্যান্য শিক্ষা দেয়া হতো। আর রোকেয়া যেটা করেছিলেন, তিনি সেখানে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। এবং আরো যেটা করেছিলেন, যেটা আজকের দিনে এসে আমরা হয়তো ওইভাবে বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, ওই সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি,
যে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল যে তিনি কোরআন শিক্ষাই শুধু বাধ্যতামূলক করেননি। তিনি কোরআনকে বুঝে পড়ার ব্যাপারে বলেছিলেন এবং আরো বলেছিলেন যে শুধু টিয়া পাখির মতো আবৃত্তি করলে হবে না। আমাদেরকে বুঝে পড়তে হবে এবং সেই বুঝে পড়ে কোরআনের যে শিক্ষাটা সেটাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আর হচ্ছে তিনি ওই সময়ে সরকারকে পরামর্শ দিতেন এবং বাধ্যতামূলক আইন পাশের পরামর্শ দিয়েছিলেন তিনি। যাতে করে স্কুলের শিক্ষার্থীরা কোরআনকে বুঝে পড়ে, অর্থসহ পড়ে। এইরকম একটা পরামর্শ তিনি সরকারকে দিয়েছিলেন যাতে করে আইন করে পড়ানো হয় কোরআনকে। এবং অনেক সুন্দর কথা আছে তার অনেক জায়গাতেই তিনি ব্যাপারগুলা তুলে ধরেছিলেন। যেমন একটা জায়গায় তিনি বলছেন যে আমরা যদি কোরআন শরীফের অর্থ না বুঝে অনর্গল পড়ি আর অতি যত্নের সাথে কাপড়ের থলিতে উচ্চস্থানে তুলে রাখি, তাতে আমাদের কি কোনো কাজে আসবে? আর রোকেয়া যেটা নিয়ে খুব ভাবিত ছিলেন সেটা হচ্ছে মেয়েদেরকে পুরুষদের আনুগত্য করা। হ্যাঁ, এরকম আনুগত্য করা, পুরুষ যা বলবে একটা নারীকে তাই শুনতে হবে, এই ধরনের একটা প্রথার তিনি বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন যে এরকম কথা ইসলামে কোথাও নাই যে পুরুষ হচ্ছে নারীর প্রভু। এরকম কথা আল্লাহ তাআলা কোথাও বলেননি, বরং উভয়কেই বলা হয়েছে একে অপরের সহযোগী। তার একটা সুন্দর কথা একটা জায়গায় তিনি বলেছেন যে আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া তিনি আদর্শ দেখাইয়াছেন তাহার জীবনে, যাতে ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণীয়া, সে আদর সে স্নেহ জগতে অতুলনীয়। আহা, তিনি নাই বলিয়া আজ আমাদের এই দুর্দশা। তো প্রিয় উপস্থিতি, এই যে কথাগুলো রোকেয়া সেই সময়ে বলেছিলেন, তার মানে আমরা বুঝতে পারি তার ইসলাম সম্পর্কে কত স্বচ্ছ ধারণা ছিল এবং ইসলামে যে মেয়েদেরকে কি মর্যাদা দেয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে মেয়েদেরকে মাথায় তুলে রেখেছিলেন সেই কথাগুলাও তিনি কিন্তু তার এই রচনার মধ্যে তুলে ধরেছেন এবং একেবারে স্পষ্ট করে বলেছেন এই কথাগুলো যে আসলে মেয়েরা যে কত সম্মানিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন এই কথাটাও তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি সারা জীবনই নারী সমাজকে সামনে আনার চেষ্টা করেছেন এবং ধর্মকে বাদ দিয়ে না, যেটা অনেকে চেপে যান যে তিনি ধর্মের বিপক্ষে ছিলেন। হ্যাঁ, একরকম আসলে কোথাও আমরা পাই না। আমরা যদি সত্যি নিরপেক্ষ মন নিয়ে তাকে পড়ি, তার রচনাগুলো পড়ি, আমরা দেখব যে তিনি ইসলামের বাইরে এসে নারীদেরকে উঠাতে চাননি। ইসলামের মধ্যে থেকে, শালীনতার মধ্যে থেকে তিনি নারীদেরকে মর্যাদা দিতে চেয়েছেন এবং ওই সময় দুর্বিষহ জীবন যাপন করত মেয়েরা অন্তঃপুরের মধ্যে থেকে। হ্যাঁ, এটা তিনি অপছন্দ করেছেন যে মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না এবং এমন পর্দা করতে হতো এখানে যে একজন জ্যান্ত নারী আছে এটাই বোঝা যেত না, যে স্ত্রীলোকদের বলা হচ্ছে যে স্ত্রীলোকদের মাথার উপর বসিতে গেলেন কেন, এখানে এমন পর্দাই তাদেরকে করতে হতো এবং এটাই সমাজে প্রচলিত ছিল যে পর্দা মানে এমন। তো তিনি আসলে যেটা বুঝাতে চেয়েছেন যে পর্দা মানে আসলে এমন না, পর্দা হচ্ছে সব কাজই করা, শালীন পোশাক পরে পর্দা করে বাইরেও আসা যাবে, কাজও করা যাবে। আবার তিনি অশালীন পোশাকের বিরুদ্ধেও কথা বলেছেন আর শালীনতার পক্ষে কথা বলেছেন, যেটা আমরা বোরকা নামে একটা প্রবন্ধ আছে তার, সেটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো। সেখানে তিনি বলেছেন যে পর্দা মানে শালীনতা, সুরুচি, আর নারী সমাজ এই শালীনতা বজায় রেখে সমাজের সব কাজ করতে পারবে। তারপরে তার একটা খুব পরিচিত লেখা, খুবই জনপ্রিয় লেখা, সেটা হচ্ছে অবরোধবাসিনী। হ্যাঁ, সেখানেও এই ব্যাপারগুলা তিনি আরো ভালো করে ফুটিয়ে তুলেছেন যে একটা ঘটনা সেখানে এমন ভাবে বলেছেন তিনি যে পর্দা নিয়ে যে বাড়াবাড়ি ছিল সেই সময়, সেই ঘটনাটা এরকম। তিনি বলছেন যে এক বাড়িতে আগুন লাগিয়াছিল, গৃহিণী বুদ্ধি করিয়া তাড়াতাড়ি সমস্ত অলংকার একটা হাত বাক্সে পুরিয়া ঘরের বাহির হইলেন। পরে আসিয়া দেখিলেন সমাগত পুরুষেরা আগুন নিবাইতেছেন। তিনি তাহাদের সম্মুখে বাহির না হইয়া অলংকারের বাক্সটি হাতে করিয়া
ঘরের ভিতর খাটের নিচে গিয়া বসিলেন। তদাবস্থায় পুড়িয়া মরিলেন, কিন্তু পুরুষের সম্মুখে বাহির হইলেন না। ধন্য কুল কামিনীর অবরোধ। এই যে ঘটনাটা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন, যে এত বেশি কুসংস্কার ছিল, এত বেশি মানে পর্দার যে অপব্যাখ্যা ছিল, যে ওই মহিলাটা পুড়ে মারা গেলেন, কিন্তু তবুও যখন দেখলেন যে আগুন নেভানোর কাজে পুরুষরা আছে, তিনি আর ঘর থেকে বের হলেন না। এটা তিনি খুব আক্ষেপের সাথে এই অবরোধ বাসিনী রচনাতে তুলে ধরেছেন। তার বিচরণ ছিল সকল ক্ষেত্রে। বেগম রোকেয়া শুধু নারীদেরকে উঠে আনার কথাই বলেননি, সমাজকে কি করে সুন্দর করা যায়, সমাজকে কি করে আরো উন্নত করা যায়, হ্যাঁ, এগুলা নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন। আর নারীদেরকে তিনি সামনের দিকে এগিয়ে আনার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যেটির নাম হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এবং এই সংগঠনটির মাধ্যমে নারীরা অনেকভাবে উপকৃত হতো, যেটা 1916 সালের দিকে তিনি প্রতিষ্ঠা করেন। এখানে নারীদের অনেক রকমের সমস্যা, যেমন বিয়ে, যেমন তালাক, এগুলো নিয়ে আলোচনা হতো। আবার এখানে আর্থিক সাহায্য দেয়া হতো, যারা খুব মানে অসহায় নারী, যারা গরিব নারী, বিধবা নারী, তারা এই প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য পেত। এবং এখান থেকে সাহায্য নিয়ে অনেক মেয়ে আবার শিক্ষিতও হয়েছিল। অনেক বড় একটা কাজ তিনি করেছিলেন এই সংগঠনটি দাঁড় করানোর মাধ্যমে। তারপরে ওই সমাজে ওই অবস্থাতে কি বলে, দারিদ্র একটা ব্যাপার ছিল, অভাব ছিল। এই ব্যাপারটাও তাকে নাড়া দিয়েছিল। তিনি এই ব্যাপারেও কিন্তু কথা বলেছেন, এবং বলেছেন যে যারা চাষবাস করে, এই কৃষকরা, এদের অবস্থার উন্নতি করতে হবে, তাদের দুঃখ দূর করতে হবে। তাদের দুঃখ দূর না করলে শুধু কিছু ধনী ব্যক্তি তাদের নিয়ে ভাবলে সরকারের হবে না। সরকারকে তিনি পরামর্শ দিয়েছিলেন, এই যে গরিব যারা কৃষক, তাদের উন্নতি আগে করতে হবে। এবং আরো বলেছিলেন যে পাট চাষের এত প্রয়োজন নাই, এর বদলে যদি তুলা চাষ করা যায়, তাহলে এটা আমাদের জন্য আরো বেশি মঙ্গলজনক হবে। অর্থাৎ তিনি আহ অনেক কিছু নিয়ে কথা বলেছেন। এবং আমরা দেখি যে তিনি মেয়েদেরকে সচেতন করতে গিয়ে আরো বলেছেন যে মেয়েদেরকে ইসলাম এত ভালো ভালো পথ দেখিয়েছে, ইসলামের আইন এত ভালো, যেটা একটা উন্নত সমাজ গড়ার জন্য দরকার, কিন্তু মেয়েরাই সচেতন না, তারাই জানে না যে হিন্দুদের চেয়ে মুসলিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে যে আইনগুলো, এটা কত উদার। তিনি বলেছেন তার একটি রচনায় যে বিধবা বিয়ের ক্ষেত্রে হিন্দু আইনের চেয়ে মুসলিম আইন যে কত উদার, হ্যাঁ, এই ব্যাপারটা তিনি একটা রচনায় তুলে ধরেছেন। এবং শুধু তাই না, তিনি মুসলমান নারীদেরকে দোষও দিয়েছেন, তাদেরকে দোষারোপ করেছেন, এই বলে যে হিন্দুরা যেরকম সচেতন, মুসলমানরা তাদের ধর্মের ব্যাপারে সচেতন না। মুসলমানদেরকে এত বেশি সুযোগ দেওয়ার পরেও তারা নিজেরাই জানে না যে তাদেরকে ইসলামে কি পরিমাণ সুবিধা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তিনি এভাবে কথাটাকে তুলে ধরেছেন যে হিন্দু আইনের থেকে মুসলিম আইন যে কত শ্রেষ্ঠ। একটা হিন্দু স্ত্রীকে তার স্বামী মারা গেলে তার সাথে পুড়িয়ে মারা হতো ওই সময়। এবং তিনি বলছেন তারা সহমৃতা না হলেও জীবনমৃতা। হ্যাঁ, কারণ একজন বিধবা যিনি তার স্বামী হারিয়েছেন, এই বিধবাকে হিন্দু ধর্মে দ্বিতীয়বার বিয়ে দেয়া যাবে না, বিয়ে দেওয়া যেত না। হ্যাঁ, এবং তার স্বামী মারা যাওয়ার পরে তাকে সব ধরনের ভালো ভালো খাবার ত্যাগ করে শুধুমাত্র ফলমূল খেয়ে থাকতে হতো। এরকম একটা সিস্টেম হিন্দু ধর্মে ছিল। কিন্তু রোকেয়া এটা বুঝাতে চেয়েছেন যে ইসলাম ধর্মে এরকম কিছু নেই। ইসলাম ধর্মে একটা নারী তার স্বামী মারা যাবার পরে সে যদি চায়, সে আবার বিয়ে করতে পারে। এবং একজন নারী যার হাজবেন্ড মারা গেছে, স্বামী মারা গেছে, তার প্রতি কোনো রকম অত্যাচার করার বিধান নাই। ইভেন তার খাবার দাবারের ব্যাপারেও কোনো রকমের বিধিনিষেধ দেওয়ার বাধা ইয়া নাই, নিয়ম নাই, যেটা হিন্দু ধর্মে আছে। এভাবেও তিনি মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা যেন তাদের যে অধিকারটা দেয়া হয়েছে সেটাকে যেন বোঝার চেষ্টা করে। এরপর বেগম রোকেয়া যৌতুক প্রথা নিয়েও কথা বলেছেন। সেই সময়
যৌতুক প্রথা একটা মহামারীর মতো ছিল এবং সেটাতেও তিনি খুব ব্যথিত ছিলেন এবং এটাকে তিনি সংস্কার করতে চেয়েছিলেন। একটা উপন্যাস আছে ওনার যেটার নাম হচ্ছে পদ্মরাগ। সেখানে তিনি এক জায়গায় বলেছেন, কন্যা পণ্য দ্রব্য নহে যে তাহার সঙ্গে মোটর গাড়ি ও তেতলা বাড়ি ফাও দিতে হইবে। তারপরে বেগম রোকেয়া সুদের ব্যাপারে কথা বলেছেন, যেটা তার একটা লেখা যেটার নাম হচ্ছে বলিগর্ত। সেই লেখার মাধ্যমে তিনি তুলে ধরেছেন এবং সেখানে একজন কি বলে জমিদারের নাম হচ্ছে খা বাহাদুর কসাই উদ্দিন খটখটে। এই ব্যক্তি সম্পর্কে তিনি খুব তিরস্কার করে লিখেছেন যে এই ব্যক্তি এমন ধার্মিক, হ্যাঁ, এত বেশি ধার্মিক এবং তার চারপাশে যারা আছে সবাই অনেক ধার্মিক, অনেক ধর্ম মেনে চলে এবং তিনি এত ধার্মিক, তার ৩ জন স্ত্রী, হ্যাঁ, পরম ধার্মিক লোক, সবসময় কোরআন হাদিস নিয়ে পড়ে থাকেন। তার ৩ জন স্ত্রী এবং দাস-দাসী সবাই খুব নিষ্ঠাবান মুসলমান। কিন্তু রোকেয়া খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে এই ধরনের ধার্মিক লোক কিভাবে নির্দ্বিধায় সুদ নিচ্ছে। কাদের কাছ থেকে? সেই দরিদ্র যে প্রজারা, তাদের কাছ থেকে, এবং তাদের মাথায় তিনি কাঁঠাল ভেঙে খাচ্ছেন। এই ব্যাপারটা রোকেয়া খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে বাইরে দিয়ে এরকম একটা খুব ধার্মিক মানুষ কিন্তু কিভাবে তিনি গরিব প্রজাদের কাছ থেকে উচ্চ হারে সুদ নিচ্ছেন, অথচ সুদ নেওয়া এবং দেওয়া দুটাই খারাপ। তো এইভাবে সমাজে যে অত্যাচার, অবিচার, অসঙ্গতি তিনি দেখেছিলেন, তিনি সবকিছু নিয়েই কথা বলেছেন, লিখেছেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। কিন্তু যত যাই তিনি করুক না কেন, তার যে রাস্তাটা খুব মসৃণ ছিল না, এটাও কিন্তু ঠিক কথা। এবং যুগে যুগে এমন কিছু মহিয়সী ব্যক্তি পৃথিবীতে এসেছেন যারা আসলেই অনেক বড় মন নিয়ে, উদার মন নিয়ে সমাজের জন্য কাজ করেছেন। কিন্তু আমরা দেখি কেউই কিন্তু সবসময় যে তারা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছেন বা ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে তাদেরকে, তা কিন্তু নয়, যেটা বেগম রোকেয়ার ক্ষেত্রেও হয়েছে। তিনি এত মহান নারী, সমাজের ভালো চেয়েছেন, সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখেছেন, কিন্তু তাকে সবাই যে ভালো চোখে দেখেছে তা না। তার লেখা, তার বক্তৃতাকে অনেকেই সহজভাবে নেননি এবং এ কথাও তিনি তার একটা লেখায় লিখেছেন যে বলছেন, আমি কার্শিয়ং মধুপুর বেড়াইতে গিয়া সুন্দর সুদর্শন পাথর কুড়াইয়াছি, উড়িষ্যা মাদ্রাজে সাগর তীরে বেড়াইতে গিয়া বিচিত্র বর্ণের বিবিধ আকারের ঝিনুক কুড়াইয়া আনিয়াছি, আর জীবনের ২৫ বছর ধরিয়া সমাজ সেবা করিয়া কাঠমোল্লাদের অভিসম্পাত কুড়াইয়াছি। অর্থাৎ এই যে কাঠমোল্লা শব্দটা তিনি ব্যবহার করলেন, এটা খুবই দুঃখজনক এবং নিশ্চয়ই অনেক দুঃখ পেয়ে তিনি এই কথা বলেছেন যে তথাকথিত ধার্মিক ব্যক্তিরা তার এই যে লেখা কথা এগুলাকে সহজভাবে নেননি। মেয়েদের পক্ষে তিনি এত সুন্দর সুন্দর কথা বলেছেন, তাদের অধিকারের ব্যাপারে বলেছেন, সমাজকে সুন্দর করার ব্যাপারে বলেছেন, কিন্তু তাকে যারা ওই সময়কার আলেম বা যারা ইসলামের কথা বলতেন এই ব্যক্তিরাও তাকে সহজভাবে নেননি। আবার অন্যদিকে কিছু ব্যক্তি আছে তারা তাকে পাশ্চাত্যবাদী বলেছেন, উগ্র বলেছেন, ইসলাম বিদ্বেষী বলেছেন। মানে কেউই আসলে সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে পারেননি। যেটা আমরা একজন স্কলারের একটা গ্রন্থ আছে নারী বাংলাদেশে, সেখানেও দেখি যে সেই স্কলার তাকে অস্বাভাবিক নারীবাদী বলেছেন, অস্বাভাবিক পুরুষ বিদ্বেষী বলেছেন। ইভেন যে পশ্চিমা একজন নারীবাদী আছেন খুব নামকরা, তার নাম হচ্ছে মেরি ওয়েলস্টনক্রাফট, তার সাথেও তাকে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে এই মেরি ওয়েলস্টনক্রাফটও এত বেশি নারীবাদী ছিলেন না যেটা ছিলেন বেগম রোকেয়া। এইভাবে তাকে খুব মানে যেটা বলা হয় যে মিস ইন্টারপ্রিট করা হয়েছে। আসলে নারীবাদী মানে কি? নারীবাদী মানে নারীরা যদি নারীদের পক্ষে বলে, হ্যাঁ, তাহলে যদি কেউ নারীবাদী হয় তাহলে তো রোকেয়াও নারীবাদী। কিন্তু নারীবাদী অর্থটা আসলে ঠিক এরকম না, এবং ফেমিনিজম বা নারীবাদ এটারও একটা ইতিহাস আছে যেটা আমাদের আজকের এই অল্প পরিষদে পরিসরে এতটা হয়তো ডিটেলস পড়া সম্ভব হবে না।
তো টিপিক্যাল অর্থে আসলে তিনি নারীবাদী ছিলেন না। নারীর পক্ষে বলেছেন, নারী যেটা প্রাপ্য সেই অধিকারের কথা তিনি বলেছেন। হ্যাঁ, এটা যেকোনো নারীদের পক্ষে বলবেন। এবং তিনি অতিরিক্ত কিছু বলেননি, এবং তিনি পাশ্চাত্যবাদীও ছিলেন না, পুরুষ বিদ্বেষীও ছিলেন না। আসলে তাকে যেভাবে আমাদের মূল্যায়ন করা উচিত সেভাবেই আমরা করব। আমরা একাডেমিক্যালি মূল্যায়ন করব, সতর্কতার সাথে করব, শুধু সমালোচনার খাতিরে না। সমালোচনার খাতিরে সমালোচনা করা এটা এক জিনিস, আর সত্যিকার ভাবে নিরপেক্ষ ভাবে মূল্যায়ন করা যেটা আরেক জিনিস। এবং যে অবস্থায় আমরা দেখেছি রোকেয়া জন্মেছিলেন, এই অবস্থাটাও আমাদের মাথায় রাখতে হবে। কি বিভৎস একটা আঁধার যুগ, যেই যুগে তিনি সব ধরনের দাসত্ব থেকে একটা মেয়েকে বের করে আনতে চেয়েছিলেন। এত সহজ কাজ ছিল না, যেটা বেগম রোকেয়ার মতো ওই লেভেলের একটা নারী, যার অন্তর্দৃষ্টি ছিল, দূরদৃষ্টি ছিল, হ্যাঁ, এবং অনেক বিচক্ষণ ছিলেন বলেই তার কাছে এই ব্যাপারগুলা ভালোভাবে ধরা দেয়নি। তিনি সংস্কার চেয়েছিলেন, নারীদের দুর্বিষহ জীবন থেকে বের করে আনতে চেয়েছিলেন। এর মানে এই না যে তিনি নারীবাদী। নারীদেরকে এই অবস্থা থেকে তিনি বের করে আনতে চেয়েছিলেন, এবং এটা করতে গিয়ে হয়তো তিনি পুরুষদেরকে একটু মৃদু তিরস্কার করেছেন। কিন্তু এর মানে এই না যে তিনি পুরুষ জাতির বিপক্ষে ছিলেন বা পুরুষ জাতিকে তিনি পছন্দ করতেন না। এটা আসলে এমন নয়। তার যদি এমনই হতো তাহলে তিনি তার যে হাজবেন্ড, তার স্মৃতি রক্ষার জন্য সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করতেন না। তিনি করতেন না। আসলে, আমরা জি। যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তিনি আসলে হুম। একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। তার দৃষ্টিভঙ্গি আহ ছিল মেয়েদের সঠিক আহ মূল্যায়ন করা, সঠিকভাবে মূল্যায়ন করা, সমাজকে পরিশুদ্ধ করা। আর তিনি কখনোই কোনো এক্সট্রিম কোনো ভিউ দেননি। তিনি ধর্মের মধ্যে থেকেই নারীদেরকে বের করে আনতে চেয়েছিলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, এবং সত্যিকারে একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছিলেন। জি। মোটামুটি ভাবে এতটুকুই আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম বেগম রোকেয়া সম্পর্কে। আসলে তাকে নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। বিশেষ করে মেয়েদেরকে, নারীদেরকে তাকে নিয়ে আরো বেশি পড়াশোনা করা উচিত, লেখালেখি করা উচিত, যাতে করে রোকেয়া তার সঠিক পরিচয়ে পরিচিত হতে পারেন, এবং তার যে অবদান সেটা যেন মুছে না যায়। জি। এতটুকুই আমি আজকে জি, অনেক বলে শেষ ধন্যবাদ করে শারমিন দিলাম। আপা। আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম। অনেক এটা মনে হচ্ছিল গল্পের মতন শুনছি। খুবই ভালো লাগছিল। আসলে যেকোনো মেয়ের জন্য এই বিষয়টা আসলে এখনের সময়কালে দাঁড়িয়ে আমরা এটাকে কতটুকু বুঝতে পারি আমি আসলে জানি না। যেকোনো মেয়ের জন্য আমি বলব যে বাংলাদেশে এখন যে মেয়েরা আমরা বাইরে যাচ্ছি, আমরা যখন দেখি বাসে আমাদের জন্য সিট আছে, আমরা যখন দেখি একটা জায়গায় মেয়েদের জন্য একটা আলাদা ওয়াশরুম আছে, তখন আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে শুধু বেগম রোকেয়া না, এমন নারী অ্যাক্টিভিস্টদের কথা মনে করতে হয় যাদেরকে বকা দিলে অনেক ধরনের বকাঝকা থেকে দেয়া যায়। কেউ নারীবাদী বলছে, আপনি যেটা বললেন, কেউ বলছে যে এরা ধর্মবিরোধী। কিন্তু এই ফ্যাসিলিটি গুলা কিন্তু আমাদেরকে যারা এখন গালি দিচ্ছে তারা এনে দেয় নাই, যারা এখন বকা দিচ্ছে তারা এনে দেয় নাই, তাই না? এগুলোর জন্য যারা যুদ্ধ করেছেন, হতে পারে তাদের সাথে আমাদের আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু এই ফ্যাসিলিটি গুলাকে যখন আমরা পাই, এমনকি একটা জায়গায় গেলে আমরা মেয়েদের জন্য একটা আলাদা নামাজের জায়গা পাই, এই জায়গাগুলো কিন্তু তথাকথিত ধার্মিক লোকেরা আমাদের জন্য কাজ করেন নাই। যার কারণে আমরা দেখি যে এই জায়গাগুলোর জন্য তাদের কোনো কথা নাই, বরং তারা এটা বলতে চান যে নারী বাইরে আসবে না। ঠিক অবরোধবাসিনীর সেই গল্পটার মতনই অবস্থা। আমি এইটা নিয়ে একটু লিখেছিলাম একটা গ্রুপে। তো আমার খুব বিচিত্র একটা অনুভূতি হলো, একটা অভিজ্ঞতা হলো যে একই রকম লেখা আমিও লিখেছি, একজন পুরুষ লোকও লিখেছিলেন। তো দুইটাতে দুই ধরনের প্রতিক্রিয়া। এটা ঠিক, দ্বিমত করার অনেক মানুষই ছিল, যেহেতু আমরা দুজনই বেগম রোকেয়ার পক্ষে লিখেছি। কিন্তু আমি দেখলাম যে আমাকে যে পরিমাণ আক্রমণ করা হয়েছে সেটা ওই পুরুষ পোস্টে করা হয় নাই। তো এখনো কিন্তু সমাজে নারীর যে সার্বিক মর্যাদা, সেটাতে মানুষ অভ্যস্ত হতে পারে নাই।
হ্যাঁ, মানুষ নারীকে একটা প্যাটার্নে দেখতে পছন্দ করে যে খুব ভালো রান্না করে, খুব মানুষকে খাওয়াচ্ছে, খুব পরিবারের জন্য খুব ডেডিকেটেড, কিন্তু সে যে একটা সত্তা, সে যে একটা পৃথক সত্তা, সে যে একটা ভিন্ন সত্তা, আল্লাহ তাকে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, সে দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারে। এই জায়গাটায় তাকে পাঠানো, তাকে পৌঁছে দেওয়া, সেখানে তাকে ধরে রাখা, সেখানে তার ডিগনিটি নিয়ে কাজ করতে দেওয়া, এটার জন্য আমাদের বিশেষ করে ধার্মিক সমাজ এখনো তৈরি হয় নাই। তো এটার জন্য আমরা আমরা সতর্ক থাকবো যে আমরা যেন রোকেয়ার মতন ধর্মকে নিয়ে, ধর্মকে কোনো একটা গোষ্ঠীর কুক্ষিগত মনে না করি। এবং রোকেয়া যেটা করেছিলেন যে তাদেরকে বকা দিতে গিয়ে অনেক সময় ইসলামকে চ্যালেঞ্জ করেছেন। এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমাদেরকে এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ তখন যারা বিরুদ্ধে কথা বলে তারা অনেকগুলা শব্দ ব্যবহার করার সুযোগ পেয়ে যায়, যেন মানুষ এই মানুষটার কাছ থেকেই দূরে থাকে। তো শারমিন আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা ইনশাআল্লাহ এরপরে আরো একটা আলোচনা আপনাকে চাই। তো আমরা আজকে এতটুকুতেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে দেখেছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ।